শুভ সন্ধ্যা বন্ধুরা। ভয়েস কি পরিষ্কার শোনা যাচ্ছে? জানাবেন ভয়েস শোনা যাচ্ছে কি না। ইজ দ্য সাউন্ড ইজ অডিবল? শব্দ কি ঠিক মতো শোনা যাচ্ছে? সাউন্ড ইজ ক্লিয়ার। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আজকের একটা ওপেন ফেসবুকে আলোচনা করার কথা প্রথমে আমাকে স্মরণ করিয়ে দিয়েছিল বাংলাদেশের আমার প্রিয় ছাত্র সাদ। তো তার কথা মতন আমি এই প্রোগ্রামটা করছি। প্র্যাকটিক্যাল জিনিস বারবার আলোচনা হয়েছে, তবু অনেকেই আরও চায়, বারবার করে জানতে চায় কেস টেকিং সম্বন্ধে ডিটেলস আলোচনা। তাই কেস টেকিং সম্বন্ধে, সিমটমস অ্যানালাইসিস সম্বন্ধে আজ আবার নতুন করে আলোচনা করতে চাইছি। কেস টেকিং কেমন হওয়া উচিত, কীভাবে করতে হয়, কী এর গুরুত্ব, তা আমি অলরেডি ছোট ছোট পার্টে ফেসবুকে কয়েকদিন দিয়েছিলাম। আজ প্র্যাকটিক্যাল পয়েন্ট নিয়ে কিছু আবার আলোচনা করতে চাইছি। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যদি গুছিয়ে করতে হয়, ক্লাসিক্যাল মোড অফ ট্রিটমেন্ট, দ্য ক্লাসিক্যাল প্রসিডিওর অফ ট্রিটমেন্ট, তাহলে কেস টেকিং গুছিয়ে করা অপরিহার্য। কারণ আমরা চিকিৎসা হোমিওপ্যাথি বলতে একটাই বুঝি, একটা পদ্ধতি বুঝি, গুছিয়ে কেস টেকিং করে সিমটমসকে অ্যানালিসিস এবং এভালুয়েট করে একটিমাত্র ঔষধ সিলেকশন করতে হবে। মিডল লাইটটা বন্ধ করে দাও। মাঝখানে লাইটটা বন্ধ হবে, অসুবিধা চৌধুরী গেলে অসুবিধা নেই। এই লাইট ঠিক আছে না বাড়াতে হবে? এখন কি লাইট ঠিক আছে?
লাইট কি বাড়াতে হবে? লাইট কি সামনে দিতে হবে কি পিছনে? ঠিক আছে, রাইট? ওকে। তো কেস টেকিংয়ে প্রধান যে কথাগুলি বা যে উপদেশগুলি দিতে চাই সেগুলি আমি বলছি। 1 নম্বর কথা হলো, পেশেন্ট মে কনসিল্ড মেনি পয়েন্টস। পেশেন্ট কিন্তু অনেক জিনিস গোপন করতে চায়, এটা খেয়াল রাখতে হবে। পেশেন্ট মে কনসিল মেনি পয়েন্টস অর মেনি থিংস। পেশেন্ট অনেক জিনিস লুকাতে চায়, অনেক জিনিস ঠিক মতন বলে না। চোখ কান খোলা রাখতে হবে যে পেশেন্ট সব কথা বলছে কি। সো নাম্বার 1 পয়েন্ট, রোগী কিন্তু অনেক কথা গোপন করে, অনেক সত্য কথা বলে না। এইটা খেয়াল রাখতে হবে। নাম্বার 2, যাদের সাফিসিয়েন্ট চেম্বারের জায়গা থাকে, বেশিরভাগ চিকিৎসকরা নিজের রোগী দেখার জন্য একটা আলাদা ঘর করে, রোগীদের বসার জায়গা আলাদা থাকে, একজন একজন করে রোগীকে ডেকে নেওয়া হয়, ঘরের মধ্যে তাকে ডাকা হয়, কেস টেকিং করা হয়, ঔষধ সিলেকশন করা হয়। এই সিস্টেমেই বেশি করা হয়, চলে। এমন সিস্টেম আমিও করেছিলাম।
কিন্তু যদি জায়গা বেশি পাওয়া যায়, যদি একটি হলঘরের মতন জায়গা পাওয়া যায়, তাহলে আমার মনে হয় হোমিওপ্যাথিক চিকিৎসকদের সেই হলঘরের পার্টিশন না করে হলঘরেই রোগী দেখা উচিত। ঘরটার একটা মাথায় ডাক্তার বসল এবং তার সামনে সব রোগীরা বসল। ডাক্তারের বসার জায়গা থেকে রোগীদের কিছুটা দূরত্ব থাকলো ঘর অনুপাতে। এবং যদি সম্ভব হয় তাহলে আলাদা এক্সামিনেশন রুম থাকবে। কারুর কোনো গোপনীয় কথা বলার দরকার হলে, রোগীর গোপনীয় কিছু দেখার দরকার হলে সেই ঘরে নিয়ে দেখা যেতে পারে, সেই ঘরে নিয়ে শোনা যেতে পারে। তাহলে আমি কি বলতে চাইছি, হোমিওপ্যাথি ডাক্তারদের চেম্বার এমন হওয়া ভালো, একটা হলঘর থাকলো, কোনো পার্টিশন করলাম না, শুধু আলাদা দুটো ছোট ঘর থাকলো, একটা ওষুধ বানানোর ঘর আর একটা রোগী দেখার ঘর। প্রয়োজন হলে, কারোর অর্শ হয়েছে দেখার দরকার, কোনো মহিলার ব্রেস্ট টিউমার হয়েছে দেখার দরকার, কেউ অত্যন্ত গোপন কথা বলবে শোনার দরকার, সেই জন্য আলাদা রুম থাকলো। প্রয়োজনে রোগীকে নিয়ে গেলাম, কিন্তু আলাদাভাবে আমি সেই ঘরে বসে থাকলাম আর একজন একজন করে রোগী আসলো, আমার সেই ঘরে দেখলাম। এটা যতটা সম্ভব না করতে পারা ভালো। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটা বুঝেছি। কেন? আমি বলতে চাইছি যে আমার যদি এমন ঘর থাকে, প্রশস্ত একটু বড় বা লম্বা ঘর, আমি ঘরটার এক মাথায় বসলাম চেয়ার টেবিল নিয়ে, আমার সামনে রোগীরা সব লাইন দিয়ে বসলো, আমার পাশে রোগী বসার টুল বা চেয়ার থাকলো, একজন একজন করে আমার সামনে ডেকে এনে দেখছি, শুনছি। অন্যেরা শুনতে পাবে না, কারণ আমার আর আমার রোগী বসার জায়গা থেকে বেশ কিছুটা দূরে অন্য রোগীরা বসুক, এবং যদি তার গোপনীয়তা থাকে তাহলে তো আলাদা ঘর আছে আমার পাশেই, সেখানে নিয়ে যাব। কিন্তু কেন এই কথা বলছি? আমি রোগী দেখার ফাঁকে ফাঁকে আমার চেম্বারে কারা ঢুকছে, কোন রোগী কিভাবে বসছে, কোন রোগী কার সাথে ঝগড়া করছে, কোন বাচ্চা এসে কি করছে, আমি আমার কেস টেকিংয়ের আগেই, খাতা কলমের কেস টেকিংয়ের আগেই অনেকের কেস টেকিং আমার মননে করে ফেলতে পারি। এটা আমি আমার অভিজ্ঞতায় বুঝেছি। আমি এখন তাই করি। এসে দেখলাম চেম্বারে একটা বাচ্চা রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গল্পে ছোটবেলায় ওনাকে যখন বারান্দায় বাংলাদেশের খুলনা জেলার চাকর শ্যাম দায়িত্বে থাকতো, উনি বারান্দা দিয়ে, ওনাদের পিছনে একটা পুকুর ছিল, সেই পুকুরে কে কিভাবে চান করতেন, স্নান করতেন, উনি লক্ষ্য করতেন। জীবন স্মৃতি বইয়ে লেখা আছে। কেউ এসে ঝপাঝপ 3টে ডুব মেরে চলে যেতেন। কেউ বলছে কেউ পানা পুকুর 2 হাত দিয়ে জল এমনিভাবে সরিয়ে সরিয়ে, তারপরে অনেকক্ষণ সরিয়ে সরিয়ে চান করতেন। কেউ নমস্তত্তেই নমো নমঃ শ্লোক আওড়াতে আওড়াতে গিয়ে অনেকক্ষণ ধরে শ্লোক আওড়িয়ে জলে ডুব মেরে আবার উঠে অনেক শ্লোক আওড়াতেন। কেউ অনেকক্ষণ ধরে সূর্য প্রণাম ওং নমস্তে নমস্তে করতে করতে। সেই বয়সে ওনার দেখার চোখ ছিল,
যাদের দেখার চোখ থাকে তারাই শুধু দেখতে পায়। রাস্তার ধারের সজনে গাছের ফুল সাদা, সিম গাছের ফুল বেগুনি, ঢেঁড়স গাছের ফুল সোনার মতন, উচ্ছে গাছের ফুল সোনালি হলুদ। দেখার চোখ আমরা সবাই দেখি, কিন্তু যার দেখার চোখ থাকে সে রাতের অন্ধকারকে কি কালো, সর্ষে ফুলকে কি হলুদ সুন্দরভাবে ডেসক্রিপশন করতে পারে, করেছে, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তেমনি আমাদের দেখার মতন চোখ থাকতে হবে। যদি থাকে তাহলে ওই যে ছেলেটা এসে আমার চেম্বারে দুম করে বসে পড়ল, অন্য বাচ্চাদের মতন নয়, এসেই বসে তাড়াতাড়ি ব্যাগ থেকে পকেট থেকে একটা বই বের করলো আর সঙ্গে সঙ্গে বইটা নিয়ে পড়তে আরম্ভ করলো বাচ্চাটা। আমি বুঝে নিলাম, আমি আমার রোগী দেখার ফাঁকে ফাঁকে লক্ষ্য করলাম স্টুডিয়াস লম্বা চওড়া ছেলেটা এসে বসা মাত্রই বই রেডি করে এনেছে। যে অপচয় করব না, ডাক্তার কখন ডাকবে তার ঠিক নেই, আমার কখন সিরিয়াল আসবে তার ঠিক নেই, আমি গিয়ে কিছুটা পড়বো, ডাক্তার ডাকলে ডাক্তারকে দেখাবো। দি চাইল্ড ইজ লাইকোপোডিয়াম, দি চাইল্ড। কিন্তু আমি আলাদা ঘরে বসলে এই লাইকোপোডিয়ামটা পেতাম না। এই বাচ্চাকে তো আমার আলাদা ঘরে দেখার কোনো দরকার নেই। বেশিরভাগ রোগীদের আলাদা ঘরে বসার এবং শোনার কোনো প্রয়োজন হয় না। যে বৃদ্ধ ভদ্রলোক গলার ক্যান্সার নিয়ে এসেছে তাকে তো আমার আলাদা ঘরে লাগছে না, তারাও চাইছে না। বহু রোগীকে আমি বলি আপনি কি আলাদা করে কিছু বলবেন? আলাদা ঘরে বসে কি? না না, আমার আলাদা করে কিছু আর বলার নেই, তো হাঁটুর ব্যথা নিয়ে আমি এসেছি, এই হাঁটুর ব্যথায় আমি আবার আলাদা কি বলবো? সুতরাং দেখা গেছে পরীক্ষায় বহু মানুষের আলাদা করে বলার ওরা চায় না, প্রয়োজনও নেই। তা যদি না চায়, তাদের যদি প্রয়োজন না থাকে, আমাকে একটা সুন্দর ঘরে সার্টিফিকেট বাঁধিয়ে রেখে এই পেয়েছি ওই পেয়েছি সাজিয়ে গুছিয়ে লোককে দেখানো, প্লাস নিজের ঘর করার কোনো প্রয়োজন নেই। করে সবাই, দেখতে ভালো লাগে, নিয়ম তাই, অ্যালোপ্যাথি ডাক্তারদেরও তাই। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের সুবিধা অসুবিধাটা আমি বলছি। আমার রোগী সারা নিয়ে কথা, আমার আরোগ্য নিয়ে কথা, আমার সাজানো গোছানোর কোনো দরকার নেই। আমাকে যা পুরস্কার পেয়েছি কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে প্রত্যেক পরীক্ষায় প্রথম হওয়ার জন্য যা সার্টিফিকেট পেয়েছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে টিচার্স ওরিয়েন্টেশন কোর্সের যে সার্টিফিকেট আছে, সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি থেকে ইন্সপেকশন করার পরে ওরা স্বেচ্ছায় আমাকে সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছিল। আমার টিম এত তারিখে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, সেটা আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, ইনস্টিটিউটে কেউ জানে না, আমার কাছে আছে। আমার টিম এত তারিখে ইন্সপেকশন করতে গিয়ে রেপার্টরি ক্লাসে তোমার পাণ্ডিত্যে অভিভূত হয়েছে, এবং আমাকে এসে জানালে আমি অন বিহাফ অফ দিস কাউন্সিল তোমাকে স্পেশাল সার্টিফিকেট দিচ্ছি। আচ্ছা, বাংলাদেশে ডক্টর আশরাফ দ্য বেস্ট ফিজিশিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে, ডক্টর মোনা সবাইকে দিয়ে বেড়ায়, যেমন আমাকেও দিয়েছে, হোমিও রত্ন ধন্বন্তরী আনতান। তা আমার সব কোথাও চেম্বারে নেই, যারা চেম্বারে আসে তারা দেখে কোনো সার্টিফিকেট কোনো মেডেল আমার এমন সাজিয়ে নেই। সুতরাং ঘর সাজিয়ে রাখার কোনো প্রয়োজন মনে হয় না আমার। তা সাজিয়ে রাখার যদি দরকার না হয়, রোগীদের প্রয়োজনে যদি তাদের আলাদা ঘরে যার দরকার নিয়ে যেতে পারি, তাহলে আমাকে একটা হল ঘরে বসার কথা চিন্তা করতে কোনো দোষ নেই। আমি যা বলি তা কেতাবি কথা বলি না, আমি জীবনের অভিজ্ঞতা লব্ধ, বহুদিন প্র্যাকটিস করে
মননে স্বপনে হোমিওপ্যাথি নিয়ে ভাবনা চিন্তার যে ফসল, সেটা আমি বলতে চাই। সেই ফসলে আমি আজ প্রথম কথা বললাম, রোগীরা কিন্তু অনেক কথা গোপন করে। নাম্বার 2, রোগীদের সব কথা টোটো বিশ্বাস করব না। 3 নম্বর কথা, রোগীরা ইন্টারপ্রিটেশন করে কথা বলে না। কোনটা হ্যাঁ, কোনটা না, কোনটা বেশি, কোনটা কম বলছে, আমাকে কিন্তু ইন্টারপ্রিটেশন করতে হবে। জুনিয়র ছেলেরা কেস টেকিং করলে আমি আবার যখন ইন্টারপ্রিটেশন করি, অনেক চেঞ্জ করতে হয়। আমি দেখেছি ডক্টর জৈন কাঞ্জিলাল, ডক্টর ভোলা চক্রবর্তী, এমন নামকরা চিকিৎসকদের কাছে ছেলেরা শিখতে যায়, অ্যাডভোকেটদের কাছে, চিকিৎসকদের কাছে জুনিয়ররা শিখতে যায়, যেগুলো প্র্যাকটিক্যাল শিখতে যায় এই ধরনের কোর্সে। তো ছেলেরা যা লিখলো সে তার মতন করে বুঝে, নতুন ছেলে, শিক্ষানবিশ, তার উপরে অনেক ওষুধ অনেকে দিয়ে দিচ্ছে, তার উপরে প্রেসক্রিপশন করে দিচ্ছে, সে তার লিখলো। আমি ডক্টর কাঞ্জিলালকেও দেখেছি, ডক্টর ভোলা চক্রবর্তী, কিন্তু ডক্টর এসপি দেখে কখনোই দেখিনি কোনো জুনিয়র লিখলে তার উপরে হুবহু ওষুধ দিয়েছে। উনি ক্রস করতেন, জিজ্ঞাসা করতেন, জুনিয়র ডাক্তার লিখলেও ভেরিফিকেশান করতেন। আমি সেটাই করি এবং দেখি অনেক চেঞ্জ হয়ে যায়। যার জন্য যখন টেলিফোনে অনেকে ওষুধ জানতে চায়, তার নিজের লেখা কেস দিয়ে ওষুধ জানতে চায়, আমি বলি যে তোমার লেখায় ওষুধ দিতে পারি, কিন্তু আমি দেখলে কিন্তু সেই ওষুধ হবে এমন কোনো গ্যারান্টি নেই। তার কারণ ওই যে বললাম, রোগীরা মিসগাইড করে, নোয়িংলি অর আননোয়িংলি, পারপাসলি অর নট পারপাসলি, পেশেন্ট মিসগাইডস আস, পেশেন্টস মিসগাইড আস। কারণ ওই যে বললাম, নোয়িংলি অর আননোয়িংলি, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত কীরকম? তোমার বাচ্চার শীত বেশি না গরম বেশি বুঝতে পারো? গরম। ডাক্তারবাবু বিশ্রী সাংঘাতিক গরম, আগে লেখেন গরম বেশি। তো সে জুনিয়র ছেলে কেস টেকিং করেছিল, গরম 3+ দিয়ে দিয়েছে, মা বলেছে সাংঘাতিক গরম। আমার কাছে থেকে থেকে শিখে বা ফেসবুকে যেমন দিচ্ছি দেখে 3+, সবাই শিখে গেছে প্লাস দিতে হবে, 3+ দিয়ে দিল। আমি প্রশ্ন করলাম, গরম বেশি তুমি কি করে বোঝো? কেন? ঘাম, দরদর করে মাথা ঘামে, বালিশ পুরো ভিজে যায়। আমি বললাম, সেটা তো ঘাম। ওই তো, গরম না হলে ঘাম হবে কেন ডাক্তারবাবু? সোয়েট আর হিট কোরিলেশন মিশিয়ে ফেলেছে। এটা আননোয়িংলি, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত করেনি। না এমনি তোমার মানে জামা কাপড় কি শীতকালে পরাটা? ওরে বাবা, শীতকালে ডাক্তারবাবু ও 3টে সোয়েটার পরবে। হট 3+ হয়ে গিয়েছিল, এখন চিলি 3+ হয়ে গেল। কি করে? অনলি বাই ইন্টারপ্রিটেশন, অনলি বাই ওভারলুকিং, অনলি বাই রিইন্টারোগেশন। হ্যানিম্যানের ইনস্ট্রাকশন অনুযায়ী খাবার দাবারের মধ্যে পছন্দ কি তোমার? নোনতা, ঝাল, মিষ্টি, টক, তুমি কোনটা পছন্দ করো? ও আমার পছন্দ অপছন্দ কিচ্ছু নেই ডাক্তারবাবু, যা পাই খাই, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভালো করে চিন্তা করো, আমাদের হোমিওপ্যাথিতে এগুলো লাগে। ঠিক বলতে পারলে তোমার ওষুধটা ঠিক হবে বাপু। নোনতা, ঝাল, মিষ্টি, টক, তোমার কোনো পছন্দ অপছন্দের কিছু ব্যাপার নেই। না না, ও কাছে ওটা ও হাতের কাছে যা পাই আমি তখন খাই। এই পর্যন্ত ঠিক ছিল। হ্যানিম্যানের কথা 1810 সালে হ্যানিম্যানের অ্যাপোরিজম অর্গানন অফ মেডিসিনের 84 নম্বর অ্যাপোরিজমে লেখা, ডু নট আস্ক এনি লিডিং কোশ্চেন্স টু দ্য পেশেন্ট। আমি লিডিং কোশ্চেন করি, কিন্তু রোগী কি বলল ওটা নিয়ে মাথা ঘামাবেন না ডাক্তারবাবু, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যা পাই তাই খাই। এবারে আমাকে লিডিংয়ে আসতে হলো।
কেন আসতে হলো? আমি পরীক্ষায় দেখেছি, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি। আচ্ছা, তুমি তো সবই পছন্দ আছে, তোমাকে আমি কয়েকটা ক্যাটেগরিক্যালি জিজ্ঞেস করি, তুমি পাতে কি নুন খাও আলাদা করে? হ্যাঁ, ওইটা লাগে। কতটা লাগে? তাই একটু বেশি লাগে। পাশ থেকে ওয়াইফ বলছে, তাকে ও লবণ বড্ড বেশি খায়। বারণ করি, টিভিতে আজকাল দেখি লবণ আর চিনি নাকি দুটো সাদা বিষ, বারণ করলে মোটে শোনে না। তাহলে হ্যানিম্যানের ইনস্ট্রাকশন অনুযায়ী, এবং সেই ইনস্ট্রাকশন যারা লিখে গেছে সেই লাইনটার মতন, পরের কাছে শেখা বলি নটের মতো কেন বলিস, হ্যানিম্যানকে আমি ভুল বলছি না, হ্যানিম্যান তার আইডিয়া দিয়ে ঠিক বলেছেন। কিন্তু রোগীরা তো হয়তো হ্যানিম্যান পরে চেঞ্জ করতেন, আমি সেটাকে চেঞ্জ করছি কীভাবে? ইফ দ্য পেশেন্ট ইজ নট ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্ট্যান্সেস, রোগী যখন আমার কথার গুরুত্ব বুঝছে না, সঠিক অ্যান্সার দিতে পারছে না, তখন আমাকে ক্যাটেগরিক্যালি জিজ্ঞাসা করতে হচ্ছে। এবং এই ক্যাটেগরিক্যালিকে জিজ্ঞাসা করে আমি পেলাম ডিজায়ার ফর সল্ট 3+। এই সত্য যারা অনুসন্ধান করতে পারেনি, এই সত্য যারা উপলব্ধি করতে পারেনি, রোগী দেখার মতন প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে যারা মাথা ঘামায়নি, যারা খালি এ বই থেকে চোতার পর চোতা করে গেছে, তাদের মাথায় এটা আসেনি। তারা হ্যানিম্যানের সেই লাইনটাকে আরও সুন্দর ফুলিয়ে ফাঁপিয়ে প্রতিটা লোক শত হাজার হাজার লিখে গেছে, ডু নট আস্ক এনি লিডিং কোশ্চেন্স, ডু নট আস্ক এনি লিডিং কোশ্চেন্স, ডু নট আস্ক এনি কোশ্চেন্স হোয়েন দ্য পেশেন্ট ইজ এবল টু অ্যান্সার ইয়েস অর নো। তোমার ছোট থেকে কোনো বড় অসুখ বিসুখ করেছিল বাপু? আমি কোনো লিডিং কোশ্চেন করতে চাইছি না। মনে করে দেখো, আমাদের এগুলো খুব লাগে। কোনো বড় অসুখ বিসুখ হয়েছিল? মনে করে দেখো, তোমার জ্ঞানের হওয়ার পর থেকে এ পর্যন্ত এর আগে কি কি অসুখ বিসুখে ভুগেছ? না, তেমন কিছুই হয়নি। একবার হয়েছিল, ওই মায়ের দয়া হয়েছিল, আর তো কিছু মনে পড়ছে না। কি গো, কি রে নন্টু, আর কিছু হয়েছিল? না, তেমন কিছু হয়। ভালো করে মনে করো, কয়েকবার বললাম ডু নট আস্ক এনি লিডিং কোশ্চেন সাইডে রেখে দিলাম। তোমার কখনো চর্মরোগ হয়েছিল, মলম লাগিয়েছিলে? ভালো করে মনে করো, দাঁত, চুলকানি, একজিমা, খোস, আমবাত, এনি স্কিন ডিজিজ, এনি ভ্যারাইটি, ইন এনি ফর্ম। হ্যাঁ, চুলকানি তো ডাক্তার এখনও আছে, 2 থায়ের মাঝখানে, রোজ মলম লাগাচ্ছি আমি লিডিং কোশ্চেন করিনি। প্রথমে বলেছিলাম, তোমার কোনো বড় অসুখ বিসুখ কিছু আছে বা হয়েছিল? এই চুলকানি তোমার কতদিন ধরে? এইটা চলছে অনেক দিন, কত রকম মলম ঘুরিয়ে ফিরে লাগাচ্ছি, তার কোনো ঠিক নেই। সো স্কিন ডিজিজ ইজ ট্রিটেড বাই ভেরিয়াস টাইপস অফ অয়েনমেন্ট সিন্স লং। কী করে জানলাম? তোকে তো 3-4 বার জিজ্ঞাসা করেছিলাম, অ্যান্সার পাই। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হোয়েন আই আস্ক ক্যাটেগরিক্যালি, তখন বেরিয়ে আসলো। তোমার কোনো মহিলার ক্ষেত্রে জিজ্ঞেস করছি, কোনো বড় অসুখ বিসুখ কিছু হয়েছিল কিনা? না, তেমন কোনো অসুখ বিসুখ হয়নি, কিছুই হয়নি। মনে করে দেখুন ভালো করে, কোনো অসুখ বিসুখ কি হয়নি? না ডাক্তার, বলো। আস্তে আস্তে হিস্ট্রি ক্যাটেগরিক্যালি জিজ্ঞাসা করলাম, ইউট্রাইন ফাইব্রয়েড অপারেশন হয়েছে। তো নেক্সট পয়েন্ট আমি বললাম, ডু নট আস্ক এনি লিডিং কোশ্চেন্স, মানে পেশেন্টকে যে ক্যাটেগরিক্যালি জিজ্ঞাসা করা যাবে না তা নয়। রোগী যখন ঠিক বলতে পারছে না, রোগী যখন খেই হারিয়ে ফেলছে, নোয়িংলি অর আননোয়িংলি চিকিৎসক মিসগাইড হয়ে যেতে পারে। তো কি বললাম, চেম্বার যদি খোলা থাকে, তাহলে মাঝে মাঝে রোগীদের চাল চলন, কাজকর্ম, অ্যাটিটিউড, বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস আমি আমার রোগী দেখাকালীন একবার সামনের দিকে তাকিয়েই কিন্তু বুঝে নিই কে কী করছে না করছে। একটা বাচ্চা দাপিয়ে বেড়াচ্ছে,
কনস্ট্যান্ট রেস্টলেসনেস। চেম্বারের ভিতরে যদি ঢুকতো, মা বাবা তখন হয়তো চুপ করে শান্ত হয়ে বসে আছে, বা টেবিলের বড়দের ওখানে ওইটুকু ঘরের মধ্যে আর কী করবে? টেবিলের জিনিসপত্র এটা এদিক ওদিক করলো, বাবা মা বাবা দিলাই হাত দিও না, ডাক্তার ও জিনিসে হাত দিও না। কিন্তু সো রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি আমার পক্ষে জানা সম্ভব হলো যখন আমি ফাঁকা হল ঘরে বসেছিলাম। তাই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে, দীর্ঘদিনের উপলব্ধি দিয়ে আমি এটা বুঝলাম যে রোগীদের নিয়ে একসাথে বসা গেলে আর সামনে রোগীদের দিকে যদি মাঝে মধ্যে তাকাতে পারি, অনেক গোয়েন্দার মতন রহস্য ক্লু আমি প্রথমেই পেয়ে যেতে পারি। যার দরকার হবে ভিতরে নিয়ে দেখে নেব। চুপচাপ এসে বেঞ্চটা ভালো করে ঝাড়লো, চেয়ারটা, একটা চেয়ারের দিকে নাক খুঁচকে একটু চেয়ারটা বের করে ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে বসলো না, চট করে পরিষ্কার মুছে টুচে একটা সাইডে গিয়ে বসলো। দি পেশেন্ট ইজ আর্সেনিক। আমি দেখলাম এক ভদ্র মহিলা এসে ওই রকম চেয়ারটাকে মুছে টুচে, কিন্তু নিচের ঠোঁটটা বাঁকানো, আশেপাশের লোকজনকে পছন্দ হচ্ছে না, বেশ অনেকটা দূরে গিয়ে বসলো, একটা রুমাল সবসময় নাকে রেখে দিল, কোথাও ভাইরাস টাইরাস না ঢোকে। একটা বিরক্তি, একটা ইন্ডিগনেশন, একটা হেড্রেড মনোভাব। লুকিং আপন দ্য পিটিফুল, the patient may be platina. উদাসভাবে বসে আছে এক মহিলা আসলো, রোগা পটকা চেহারা, নো ব্রেস্ট ডেভেলপমেন্ট, নো চেস্ট ডেভেলপমেন্ট, নো বাটাক ডেভেলপমেন্ট, চুপচাপ বসে আছে, এদিকে একটু তাকায় ওদিকে একটু তাকায়, ইনডিফারেন্ট ভ্যাকেন্ট লুক। দি লেডি মে বি সিপিয়া। সো এগুলো আমাদের জানার দরকার। তাই আমি একটা পয়েন্ট বলতে চেয়েছিলাম, রোগী যদি সামনে থেকে আমার কাছে আসার আগের থেকেই পর্যবেক্ষণ করতে পারি কে কী করছে না করছে, অনেক রোগীদের কেস চেকিং করার আগেই তাদের সম্বন্ধে কিছু জানতে পারি, বুঝতে পারি, অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি হুইচ মেডিসিন হি বিলংস টু। সো রোগীরা অনেক জিনিস আমি বললাম আনউইলিংলি, অনিচ্ছাকৃত চেপে যায়, ইচ্ছাকৃত চেপে যায়, ইচ্ছাকৃত চেপে যায়। গনোরিয়া হয়েছিল, শিক্ষিত মানুষ জানে গনোরিয়া মানেই তো অন্য কোনো মহিলার সাথে আমি মেলামেশা করেছি। এ কী করে বলবো আমার রোগ যেটুকু সারুক, এটা তো বলা যাবে না, তো মান সম্মান যাবে। তখন তাকে প্রয়োজনে ঘরের মধ্যে নিয়ে বলতে হবে আলাদা করে। বন্ধুবান্ধবের সংস্পর্শ বোঝাতে হবে তোমার কোনো দোষ নেই। বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, সংস্পর্শে পড়ে আমরাও যেমন ভুল করেছিলাম, এইভাবে এনকারেজ করতে হয় যে আমিও ভুল, ডাক্তারও ভুল করতে পারে, তাহলে তো আমার কোনো দোষ নেই, আমি তাহলে বলতেই পারি। সিমটম বের করার অনেক টেকনিক আছে। আমরা তো ছোটোবেলায় ভুল করেছিলাম, বন্ধুবান্ধবের পাল্লা পড়ে এরকম হয়। সেরকম কোনো বাজারি মেয়েদের পাল্লায় পড়েছিলেন, পুরুষাঙ্গ দিয়ে পুজের মতন বেরিয়েছিল। অনেক সময় কি হয় জানেন, ওনাকে এনকারেজ করতে হবে অন্যভাবে সিমটম নেওয়ার জন্যে। মহিলাদের সাথে মেলামেশাও লাগে না, ওই আমরা বিভিন্ন জায়গায় যে কমন টয়লেট ব্যবহার করি না, ধর্মতলায়, এসপ্ল্যানেডে, ওইখান থেকে ইনফেকশন ছড়ায় জানেন। তা আপনি তো বাইরে চাকরি বাকরি করেন, বিভিন্ন জায়গায় যান, ওই রকম টয়লেট থেকে কোনো ইনফেকশন হয়েছিল, পুরুষাঙ্গ দিয়ে পুজোর মতন বেরিয়েছিল? হ্যাঁ ডাক্তারবাবু একবার ঠিক বলেছেন, ওই টয়লেট থেকেই হবে। আমার একবার পুজোর মতন বেরিয়েছিল। তারপর কী করে সারালেন? না আমি তো ঘাবড়ে গেলাম, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, আমাকে বেনজাইন পেনিসিলিন কয়েকটা দিয়েছিল দিনে 2 বার করে, 7 দিন নেওয়ার পরে তা আবার ঠিক হলো। সো সাপ্রেশন অফ গনোরিয়া উইলিংলি পেশেন্ট বলছিল না।
উইলিংলি পেশেন্ট বলছিল না। সো পেশেন্ট মে কনসিল্ড মেনি পয়েন্টস উইলিংলি অর আনউইলিংলি। আগে কি কোনো চিকিৎসা করেছেন? হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি কি চিকিৎসা করেছেন? না, তেমন কিছু চিকিৎসা করিনি। আর আপনার কাছে ডাইরেক্ট এলাম, বলুন, বললে আপনার খুব গুছিয়ে চিকিৎসার সুবিধা হবে। প্রচুর হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে, নিজে এখানে ওখানে বলতে চাইছে না। সো উইলিংলি হ্যাজ এ টেন্ডেন্সি টু সাপ্রেস ইফ দ্য পাস্ট মোড অফ ট্রিটমেন্ট। সো দিস ইজ দ্য কেস টেকিং, চিকিৎসার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাহলে কী কী মেন পয়েন্ট বললাম? যে খোলা ঘর থাকলে রোগীদের গতিবিধি আমি বুঝতে পারি। রোগীরা অনেক সময় মিথ্যা কথা বলে, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক। রোগীদের অনেক কেসে অনেক সময় আলাদা করে কথা বলার বা শোনার প্রয়োজন হতে পারে, নাহলে সঠিক তথ্য, সঠিক খবর, সঠিক লক্ষণ জানা সম্ভব নয়। যেমন একজন হাজব্যান্ড তার ওয়াইফের সম্বন্ধে সমান বলে যাচ্ছে, বা আগের থেকে বলে রেখেছে খুবই খারাপ, সংসারটা শেষ করে দিল, বাচ্চাটা নষ্ট করে দিল। আর গাছ যদি ঠিক না থাকে তার ফল কী হবে? নানান কথা কান ঝালামালা করে দিচ্ছে টেলিফোনেও, এসে পর্যন্ত মহিলা চুপচাপ বসে আছে। ওই মহিলার সাথে আলাদা কথা বলতে হবে, ব্যাপারটা কী জানতে হবে। প্রচুর নালিশ করলেন ওনার হাজব্যান্ড। আমি ঠিক আছে, আপনি বসুন, আপনার সাথে একটু আলাদা করে কথা বলবো ম্যাডাম। এই জন্য বলেছিলাম যে আলাদা একটা ঘর রাখতে হবে, আলাদা একটা জায়গা রাখতে হবে। মুশকিল হয়, টয়লেট, আলাদা ঘর, এই রোগী বসা, ডাক্তার একসঙ্গে হল ঘর, এরকম বড় সাফিসিয়েন্ট জায়গা সব জায়গায় পাওয়া যায় না, সব চিকিৎসকের নেই, সমস্যা হয়। সেই জন্যে আমার রোগী যদি সারে, আমি যদি চিকিৎসায় সাফল্য লাভ করতে পারি, আমি বনে জঙ্গলে থাকলেও রোগী আসবে। সেই জন্যে আমার একটু প্রশস্ত জায়গা, টয়লেট, আলাদা ঘর করতে পারি। তার জন্য যদি আমার একটু সাইডে চেম্বার করতে হয়, একটু গলিতে করতে হয়, মেন রাস্তা থেকে একটু দূরে করতে হয়, কিন্তু সাফিসিয়েন্ট জায়গা পাই, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ডাক্তারখানাটা সামনের শোকেস দেখানো নাই, এটা মাথায় রাখতে হবে। ডাক্তারখানায় সাজানো গোছালো আলমারি, কাচের সুন্দর পর্দা আর রাস্তা থেকে দেখা যায়, কোনো প্রয়োজন নেই। ডাক্তারখানা একটু ভিতরে হোক, কিন্তু একটু জায়গা বেশি হলে সুবিধা হবে, লোক যাবে। পেশেন্ট উইল ব্রিংস দ্য পেশেন্ট। ভদ্রমহিলার সাথে কথা বলতে হবে। আপনার স্বামী তো আপনার নামে অনেক কমপ্লেন করছে, আপনি শুনলেন, আমিও শুনলাম। আসল ঘটনাটা বলুন তো, কী ব্যাপার? আপনাদের মনোমালিন্যের কি কোনো কারণ আছে? না উনি এরকম কেন বলছেন, কি করছেন? আমার চিকিৎসা করতে আপনার খুব দরকার। হাজব্যান্ডও দেখাচ্ছে, কিন্তু উনি তো হাজব্যান্ডের সামনে কিছু বলতে পারবে না, বলা সম্ভব নয়। অ্যান্ড ভাইস ভার্সা, হাজব্যান্ডেরও যদি কিছু গোপন কথা থাকে, ওয়াইফের সামনে বলতে পারবে না। হ্যাঁ ডাক্তারবাবু, ওনাকে অ্যাসিওর করতে হবে, যাকে হাজব্যান্ড বা ওয়াইফ বা বাচ্চা, এমনকি বাচ্চারও দরকার, অ্যাসিওর করতে হবে যে আপনার কথা সম্পূর্ণ গোপন থাকবে। ইউ ক্যান সোললি রিলাই আপন মি। আমরা ডাক্তার, আমরা কারুর কোনো কথা কাউকে বলি না, বলবো না। কিছুদিন আগে
একজন রোগী ছিল মেদিনীপুরের মাস্টার, সাইকিক পেশেন্ট বলেছিলাম আমি, যে উনি তো সাইকিক। আমার সমালোচনা করছিল অনেক হোমিওপ্যাথি বন্ধুরা, উনি রোগীর গোপন কথা বললেন। আমি উনি খালি ওয়াইফকে সন্দেহ করতেন, উনি ওয়াইফের কথা বলতেন। আজকেই আমি সেই লোক বলছি যে কারোর কোনো গোপন কথা বলা উচিত না। অনেকে ভাববে তাহলে এটা কি হলো। ওই রোগী নিজে ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন, যারা জানেন তারা ভালো করে জানেন, যে ডাক্তারি উনি জানেন না, মায়াবী পদ্ধতি করেন, পিসি সরকারের মতন ম্যাজিক দেখান, আমিও ওই ম্যাজিকে ভুলে গিয়েছিলাম, অপদার্থ। ওর থেকে আমাদের অমর চক্রবর্তী ভালো জানে, ওই অমুক সান্যাল ভালো জানে, অমুক জ্ঞানানন্দ সাহেব, বিরাট পণ্ডিত, এইসব নানান লেকচার দিচ্ছিলেন। এবং ডক্টর রবীন বর্মন কিছু জানেন না, কিচ্ছু বোঝেন না, আমি সর্বনাশ হয়ে গেছে, আমার তো লক্ষ লক্ষ টাকা অমুক করেছে, এই করেছে, ঠকিয়েছে, চিকিৎসার কিচ্ছু বোঝেন না। তাহলে আমার সম্বন্ধে যেটা অপপ্রচার করেছিল, আমি চিকিৎসার কিছু বুঝি না, সেটাই আমার বোঝানো দরকার ছিল, যে এই কথাগুলো বলছেন আসলে ভদ্রলোক নিজে সাইকিক। তাহলে কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলা হয়েছিল, কেন বলা হয়েছিল, সেটা আমাদের কিছু বন্ধুরা বুঝলেন না। উল্টে আমার নামে পোস্ট দিতে আরম্ভ করলেন, আমি মেডিকেল এথিক্স ভঙ্গ করেছি, নিয়ম বহির্ভূত কাজ, আমাকে জ্ঞান দিচ্ছে। 40-45 বছরের অভিজ্ঞ চিকিৎসক, আমি কলেজে পড়িয়েছি, আমাকে এইসব পাতি, যাকে বলে পাতি রোগ জ্ঞান দিচ্ছে। আমি তো কোথাটা পরিপ্রেক্ষিতে বলেছি। তাহলে কোন পরিপ্রেক্ষিতে বলেছিলাম সেটা বুঝতে হবে। যে লোকটা আমার সম্বন্ধে এরকম বলছে, হি ওয়াজ এ সাইকিক। তো সেই জন্যে রোগীকে বোঝাতে হবে, আমি তো সেই ভদ্রলোকের আরও অনেক সব সাইকিক সিমটম হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, সেগুলো দিলে তো মাথা খারাপ হয়ে যাবে। তো আমরা কারোর কথা কাউকে বলবো না, আপনি নিঃসন্দেহে আপনি বলতে পারেন, আপনি নিঃসন্দেহে বলতে পারেন। আমরা কারোর কথা কাউকে বলি না, সেই জন্যে আপনি নিঃসন্দেহে বলতে পারেন। তো ডাক্তারবাবু উনি তো এরকম বলবেন, আসলে ওনার অন্য একটা মহিলার সাথে অ্যাফেয়ার্স আছে, সেটা আমি মেনে নিতে পারি না, সেই নিয়ে গণ্ডগোল, আমাকে উনি পছন্দ করেন না। তাহলে ভদ্রলোকের একটা সিমটম পাওয়া গেল। আর এনার নামে যা বলছিল বেশিরভাগ মিথ্যা কথা, এনাকে কলঙ্কিত করতে চাইছিল। সুতরাং আলাদা করে কথা না বললে বহু ক্ষেত্রে সঠিক সিমটম পাওয়া যায় না। আজ থেকে 30 বছর আগে যখন আমি নতুন প্র্যাকটিস করছিলাম, তখন প্রেসিডেন্সি কলেজের একজন ইতিহাসের অধ্যাপক আমার পেশেন্ট হয়েছিলেন। আমি মানিকতলা বলে একটা জায়গায় বসতাম অন্য একজনের চেম্বারে। উনি ওনার কমপ্লেন ছিল ওনার ওয়াইফকে নিয়ে। কী প্রবলেম ছিল? আমার ওয়াইফ খুবই ভালো, সুন্দরী, বিদুষী, শিক্ষিতা, MA পাস, খুবই ভদ্র, সভ্য, নম্র, পোলাইট, ট্যাসিটার্ন, কম কথা বলে, ব্যাসফুল, লাজুক, সব ভালো। উই আর হ্যাপি কাপল। কিন্তু ওই নির্দিষ্ট সময়টা বুঝে নিতে হবে কোনটা বলছি আমি। ওই নির্দিষ্ট সময়ে শি কান্ট টলারেট মি, সে আমাকে সহ্য করতে পারে না। একটু আদর ভালোবাসা আমি দেখাতে গেলে পারলে আমাকে ছুঁড়ে ফেলে দেয় বিছানা থেকে। কিন্তু অন্য সময় ভালো। কিন্তু কনজুগেট লাইফ ডাক্তারবাবু একদিনও করতে পারছি না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধপত্র দিয়েছে, কিন্তু সমস্যার
কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। আমি তখন যুবক, আমার বয়স হয়তো 30-এর মতন হবে। একটা খবর পেয়ে উনি এসেছিলেন। কারণটা কি? ভদ্রমহিলার কি সেক্স নীল আর ফ্রিজিড? মেয়েদের একটা রোগ হয় ফ্রিজিড, যেটা ছেলেদের হয় না। ফ্রিজিড মানে কমপ্লিট লস অফ সেক্স। কোনো ছেলের এরকম হয় না, পুরুষের কমপ্লিট লস অফ সেক্স কম হতে পারে। ক্যালিবাই, গ্রাফাইটিস, এরকম অনেক ওষুধের কম সেক্সুয়াল থিঙ্ক, কিন্তু টোটালি লস, যাকে বলে সেক্সুয়াল ফ্রিজিড, is the common disease, common symptom of females. মহিলা খুবই সুন্দরী একজন মহিলা হতে পারে। সেক্সি অ্যাপিয়ারেন্স যাকে বলা হয়, তার চোখ, মুখ, নাক, কান পুরুষকে আকৃষ্ট করে। যে কোনো পুরুষ তাকে দেখলে ভালো লাগে, কিন্তু সেই মহিলার কোনো ফিলিংস আসে না। সে সাজে গোজে, তা সেগুলো করতে ভালো লাগে, সে সবই করছে, পুরুষের কাছে আকর্ষণীয় করার জন্য যা যা করার দরকার সে সব করছে, কিন্তু সে ওই লাইনে নইব চ, ও লাইনে কথাবার্তা বলুন নেই, হ্যান্ডশেক করুন নেই, একে বলে সেক্সুয়াল ফ্রিজিড। তাহলে ভাবলাম ভদ্রমহিলা কি ফ্রিজিড না কি ব্যাপার, কিন্তু ভদ্রমহিলার সাথে আলাদা কথা বলার দরকার। এই আলাদা কথা না বলে যদি ওষুধ দেওয়া হয়, তাহলে কোনো দিন সারানো যেত না এই মহিলাকে। আমি বললাম ভদ্রমহিলার সাথে আলাদা কথা বলবো, আপনার ওয়াইফকে নিয়ে আসুন। এবং এই কথা বলার সময় অনেক হাজব্যান্ডরা পাশে বসে থাকতে চায়। দ্যাট শুড নট বি অ্যালাউড। নো 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 নো, নেভার। তাহলে আমার পারপাস সার্ভ হবে না। হাজব্যান্ড কথা বলার সময় ওয়াইফ পাশে বসে থাকলে হবে না। আমি একদম নিরপেক্ষ। বাচ্চার কাছে কিছু কমপ্লেন শোনার সময়, বউ বাচ্চার কমপ্লেন পেয়েছি, কেন রোগ হয়েছে, কি ব্যাপার, দি পেরেন্টস আর দ্য ক্রিমিনাল, পরিষ্কার। এই কিছুদিন আগে নোয়াখালী বাংলাদেশের একটা ছেলে, তার নানা রকম প্রবলেম, কি সুন্দরভাবে ছেলেটি বললো, আলাদা করে কথা বললাম, বলো ডাক্তারবাবু আমার এই রোগের জন্য তো আমার বাবা মাই দায়ী। বুঝিয়ে পরিষ্কার বুঝিয়ে দিল। আমি সেখান থেকে পেয়ে গেলাম মর্টিফিকেশন এলিমেন্টস আফটার, মনোকষ্ট। সুতরাং বাচ্চার কাছ থেকে কিছু সিমটম বের করতে গেলে বাবা মা থাকলে হবে না। ওয়াইফের কিছু সিমটম জানতে গেলে হাজব্যান্ডের সাথে কথা বলবো, ওয়াইফ বসে থাকলে হবে না। হাজব্যান্ডের কিছু সিমটম জানতে গেলে ওয়াইফের কাছ থেকে হাজব্যান্ডকে বসতে দিলে হবে না। একটা মজার ঘটনা মনে পড়ে গেল আমার, এখানকার বরানগরের ঘটনা। একটি মেয়ে আমার জানাশোনা ছিল, বিয়ের আগে থেকেই আমাকে কাকু কাকু করে। ওর শাশুড়ি সবসময় সঙ্গে আসে। শাশুড়ি আমার সামনে বসে, শাশুড়ি বৌমা। দেখানো হয়ে গেলে শাশুড়ি ওষুধ নাই, বৌমা ওষুধ নাই। ওর স্বামীর সম্বন্ধে কিছু বলতে চায় মেয়েটা, কিছু ওষুধ নিতে চাই বলে স্বামী আসবে না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাইরে থাকে। স্যার, এই কাকু, আমার একটা হাজব্যান্ডের একটা ব্যাপারে কথা বলবো। মা তুমি একটু বাইরে যাও না। আমি কেন বাইরে যাব? তোমার যা বলার তুমি আমার সামনেই বলো। বলতে পারে কি বলতে চাইছে, ইম্পোর্টেন্সির ব্যাপারে বলছে না কুইক ডিসচার্জের ব্যাপারে বলছে, কিছু একটা বলবে, সেক্সুয়াল প্রবলেম বা অন্য কোনো ব্যাপার, বা তার পারভার্সন অফ সেক্স থাকতে পারে, হয়তো কালে সডোটমি করতে চাই, কিছু একটা বলতে চাই। তো না, ঠিক আছে থাক, আমি অন্যদিন বলবো। 3 সপ্তাহ এইভাবে কেটে গেল। আর পরের দিনও বলবো একটা কিছু বলতে চাই। তা একদিন বললো যে ডাক্তারবাবু আমি লিখে এনেছি, আমার হাজব্যান্ড তো আসতে পারবে না, ওর একটা সমস্যা আমি বলতে চাই আপনাকে, লিখে এনেছি। ওই কাগজটা আমাকে দাও তো বৌমা, আমি দেখি কী ব্যাপার। দিতে পারে কি লিখে এনেছে? দেওয়া সম্ভব না। চতুর্থ দিনে 4 বারের বার ওই একই প্রবলেম। ওর হাজব্যান্ড হয়তো বলছে কিছু, বা মেয়েটি নিজের থেকে বলতে চাইছে,
আমি ভদ্রমেয়েকে বললাম, আপনি একটু বাইরে যান না, ও কি বলতে চাই শুনি। না, আমি বাইরে যাব না, যা বলার আমার সামনেই বলুক। তো আমি রেগে গেলে সাংঘাতিক হয়ে যাই। আর সব আপনার সামনে বলবে? আপনার ছেলে যদি ধ্বজভঙ্গ হয় আপনার সামনে বলবে? আপনার শুনতে কি খুব ভালো লাগবে? আপনার ছেলের পেনিস, মানে খারাপ বাংলায় বলছি আরো, আপনি তো দেখেননি, যদি 2 ইঞ্চি হয়, বিয়ে দিয়েছেন, মেয়েটা ডিসস্যাটিসফাইড হচ্ছে, আপনার সামনে বলবে? সেই যে ভদ্রমানের কাঁচাটা খুলে দিলাম, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। খুব ভালো লাগবে আপনার শুনতে? আপনার ছেলে 1 মিনিটের ভিতরে ভ্যা ভ্যা করে উঠে গেল বিছানা থেকে, সেইটা যদি বলে আপনার শুনতে বাড়াবাড়ি কি চিকিৎসা করবেন আপনি? তো এরকম অসভ্য লোকজনও সমাজে থাকে। তো সেখানে টিট ফর ট্যাট না করলে খুব মুশকিল। ওই ভদ্রমহিলার কাছে শিক্ষা দিয়েছিলাম, তারপর আর ওষুধ নিতেও আসেনি, ওরটা আবার লিখে দিত বৌমাকে। সো অনেক কিছু ব্যাপার, কেস টেকিং থেকে আরম্ভ করে চিকিৎসা পর্যন্ত প্রচুর স্টেপস, প্রচুর গণ্ডগোল, প্রচুর ভুল করি। সেইগুলি আলোচনা করার খুবই প্রয়োজন। একটা লেকচারে এসব হয় না, প্র্যাকটিক্যাল। আমরা যারা রোগী দেখি, আমরা যারা প্রচুর রোগী দেখেছি, চিকিৎসায় আমাদের যাদের ব্রত, আমরা শুধু টুকলিবাজ যারা করি না, আমরা যারা নিরন্তর পরীক্ষা নিরীক্ষা করে চলেছি, তাদের অনেক অভিজ্ঞতা, অনেক শেখাতে পারি, অনেক আমরা জানি, অনেক বুঝি প্র্যাকটিক্যাল জিনিস। ইনফার্টিলিটি, একদিন একটা ক্লাস নেওয়ার কথা ছিল। ইনফার্টিলিটি আসলো, হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস নর্মাল, মেয়েটির নর্মাল, চিকিৎসা আরম্ভ করে দিলেন। থার্স্টলেস, উইপিং ডিসপোজিশন, সহজে কেঁদে ফেলে, চেঞ্জেবল টেম্পারামেন্ট, ফ্যাটি খাবার একদম পছন্দ করে না, ফ্যাটি খাবার খেলে পেট খারাপ করে, রাত্রে শোয়ার সময় কপালের উপরে হাত রেখে, এরকম করে হাত রেখে ঘুমায়। অল সিমটমস গো ইন ফেভার অফ পালসিটিলা। পালসিটিলা দিলেন, সব সিমটম পালসিটিলা স্যার, সব নর্মাল, তাও তো কোনো কাজ হচ্ছে না। পরের মাসে মাসিক হয়ে গেল, তারপরের মাসে মাসিক হয়ে গেল, তারপরের মাসে মাসিক হয়ে গেল, প্রেগনেন্সি আসছে না। ইনফার্টিলিটি কেস। তাহলে সাইলিশিয়া কমপ্লিমেন্টারি দিই, এইভাবে চলছে। হাজবেন্ড থাকে বাইরে, শনিবার রাত্রে বাড়িতে ঢোকে, রবিবার দিন দুজনে মেলামেশা করে, সোমবার সকালে বেরিয়ে চলে যায়। সেই রবিবারগুলো কি একটাও ডেঞ্জার পিরিয়ড ছিল? হ্যাভ ইউ আস্কড? ডিড ইউ আস্ক দেম অ্যাবাউট দেয়ার লাইফ, মোড অফ লাইফ, স্টাইল অফ লাইফ? আপনারা কবে কবে মিট করেন, কখন মিট করেন, কিভাবে মিট করেন? হোয়াটস অ্যাবাউট ইউর কনজুগেট লাইফ? যে রবিবারে এসেছে সেই রবিবারে সব সেফ পিরিয়ড পড়ে গেছে। হয় প্রত্যেকবারই হয়তো দেখা যাচ্ছে মাসিকের 15 দিন পরে বা 20 দিন পরে বা 25 দিন পরে কাকতালীয়ভাবে পড়ে যাচ্ছে। তুমি কোনো ইনভেস্টিগেট করনি, তুমি কোনো জিজ্ঞাসা করনি, তুমি কোনো খোঁজ খবর করনি। আসলে ফার্টিলাইজেশনে হচ্ছে না, ওভুলেটরি পিরিয়ডে কোনো মেলামেশাই হচ্ছে না। যে রবিবারে উনি আসেন, স্ত্রীকে আদর করেন, সে রবিবার the ovum is completely disintegrated within the fallopian tube. তুমি চিকিৎসা করছো ইনফার্টিলিটির, পালসিটিলার সব সিমটম, নেট্রামিউরের সব সিমটম। আসলে কোনো ফার্টিলিটি ওভুলেশন পিরিয়ডে মেলামেশা হচ্ছে না প্রকৃতির নিয়মে। কেউ বলবে ইনফার্টিলিটি লেকচারে? প্র্যাকটিক্যালি দেখেছি, পরীক্ষা করেছি, প্রমাণ নিয়েছি। চিন্তা করেছেন কেউ কোনো দিন? সো
there are many fallacies about our case taking, about our mode of treatment. আমি ফ্রি ক্লাসে আবার আলোচনা করব, অনেক কিছু বলার ছিল, কিন্তু এই ব্রঙ্কোনিউমোনিয়াতে ভোগার পরে আমি অল্প কথা বললেই খুব টায়ার্ড হয়ে যায়। তবু আজকের ডক্টর সাদের অনুরোধে আমি আলোচনা করলাম। অন্য সময় আমি আলোচনা 12টা পর্যন্ত চালিয়ে যেতাম, কিন্তু আমার অসুবিধা হতে পারে, রোগী দেখতে হবে। সকাল হলেই আমার এখানে কিচিরমিচির আরম্ভ হয়ে যায় বাইরে রোগীদের। পাখির ডাকে আমার ঘুম ভাঙে না। আমি যে জায়গাটায় শুয়ে থাকি তার নিচেই আসার জায়গা। রোগীরা এসে কাল সকালে আরম্ভ করবে। গলাটা এমনিতেই চোখট হয়ে গেছে অনেকটা। আজ তাহলে এই পর্যন্ত থাক। আমি পরে আবার এই কেস টেকিংয়ের উপরে অন্তত 3-4টে লেকচার আলোচনা করব। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে বাংলাদেশের বিজয় দিবসে সে দেশের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের বিদায় নিলাম।